কিন্তু বিএনপি আবার ডক্টর ইউনূসের পক্ষে খুব বেশি অবস্থান নেয়। আমরা কিন্তু জানি যে 1/11 যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকারের সাথে ডক্টর ইউনূসের কাগজে কলমে কোনো সম্পর্ক না থাকলেও সেই সরকারটি করা হয়েছিল ডক্টর ইউনূসকে মাথায় রেখে বা সামনে রেখে, এবং পরবর্তীকালে ডক্টর ইউনূস রাজনীতির যে ঘোষণা দিয়েছিলেন, প্রশ্নটা আমার একটু বড় হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তিনি আসলে একদম যেটাকে বলে হচ্ছে একদম সুস্পষ্ট শব্দে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতির বিপক্ষে তার অবস্থান তিনি ঘোষণা করেছিলেন। আওয়ামী লীগ ডক্টর ইউনূসের পক্ষে অবস্থান নিলেও বিএনপি কেন ডক্টর ইউনূসের পক্ষে থাকে, বা বর্তমানে ডক্টর ইউনূসকে সামনে রেখে আপনারা একটা জাতীয় সরকারের দিকে এগিয়ে যাচ্ছেন কিনা, সেই বিষয়টা যদি আমাকে একটু বলতেন জনাব হারুন রশিদ। জি, ধন্যবাদ খালেদ ভাই এবং ডয়েচ ভেলের সকল দর্শক শ্রোতাকে জানাচ্ছি শুভেচ্ছা। ডক্টর ইউনূস বাংলাদেশের একজন কৃতি সন্তান এবং একমাত্র বাংলাদেশের নোবেল বিজয়ী একজন ব্যক্তি। সুতরাং নিঃসন্দেহে ডক্টর ইউনূসকে তো আমরা সম্মান করি, আমরা মর্যাদা দিতে চাই এবং তাকে যেভাবে প্রমাণ করি। ডক্টর ইউনূস আপনার তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে কে সরকার বানাতে চায়, কে সরকার করতে চায়, এই বিষয়গুলো কিন্তু আমাদের বোধগম্য নয় বা এগুলো নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনা করি না। ডক্টর ইউনূস যেহেতু একজন বাংলাদেশের নাগরিক এবং ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী ব্যক্তি, সুতরাং তার যে প্রতি সম্মান এবং মর্যাদা তাকে দেখানো দরকার, সেটার ব্যাপারে আমরা পূর্বেও এবং এখনো আমরা এই ব্যাপারে আমরা সজাগ এবং সচেতন। যদি ডক্টর ইউনূস আওয়ামী লীগে যোগদান করে তাহলে দেখবেন যে শেখ হাসিনার বা আওয়ামী লীগের অবস্থান কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তখন শেখ হাসিনা বলবে না। এই জায়গায় কি একটা ছোট প্রশ্ন করতে পারি যে আমি আপনার কথার সাথে একমত, ডক্টর ইউনূস যদি আওয়ামী লীগে যোগদান করতো তাহলে ডক্টর ইউনূসের ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান পরিবর্তন হতে পারতো, কিন্তু আওয়ামী লীগ কি এইটা মনে করে কিনা যে ডক্টর ইউনূস তার রাজনৈতিক প্রতিপক্ষ অর্থাৎ বিএনপির সাথে হাত মিলিয়েছে, সেই জন্য তার মানে এইটা মনে করে কিনা, বা আপনারা মনে করেন কিনা ডক্টর ইউনূস আপনাদের লোক? না, দেখেন, ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পাওয়ার পর জানি না কেন শেখ হাসিনা তার প্রতি এত ঈর্ষান্বিত হলো। শেখ হাসিনা বাংলাদেশে উনি ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং ওনাকে সুদখোর থেকে শুরু করে এমন গ্রামীণ ব্যাংকের কথাবার্তা বলেছে গ্রামীণ ব্যাংক নিয়ে। তো বাংলাদেশে যে সকল ব্যাংকের চেয়ারম্যান মালিকরা আছে তারা কি সুদ নেয় না ব্যাংকে? তারা সুদখোর নয়? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ব্যাংকের প্রধানদেরকে, মালিকদেরকে সুদখোর বলে গালিগালাজ করছে? তো ব্যক্তি আক্রোশটা আজকে শেখ হাসিনা শুধু আপনার এই ললেনরিয়েটা আপনার এই আমাদের ডক্টর ইউনূস নয়, বাংলাদেশের অনেক সম্মানিত ব্যক্তিদেরকে উনি যেভাবে অসম্মান করেন, অমর্যাদা করেন, এইটা বলতে গেলে অনেক সময় লাগবে আপনার। আমি শুধু এটুকুই বলতে চাই যে উনি বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশের নোবেল বিজয়ী একমাত্র ব্যক্তিত্ব। আমরা তার প্রতি সম্মান দিতে চাই, তার যথাযথ মর্যাদা দিতে চাই। কিন্তু আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়, সেটা হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন ডক্টর ইউনূস যখন, তখন থেকে আওয়ামী লীগ তার সমালোচনা শুরু করেছে। ব্যাপারটা এরকম না দেখে আমি আসলে দেখতে চাই 2007 সালে এই সরকার ক্ষমতা আসার পর, বিশেষ করে জরুরি অবস্থা জারির পর অধ্যাপক ইউনূস কিন্তু দেশের প্রচলিত রাজনীতি এবং রাজনীতিবিদদের কড়া সমালোচনা করেছেন। তিনি একদম স্পষ্টভাবে রাজনীতিবিদদের দুর্বৃত্তায়নের কথা বলেছেন। তিনি বলেছেন নতুন ধরনের রাজনীতি করতে হবে এবং এই লক্ষ্যে তিনি একটি রাজনৈতিক দলও সৃষ্টি করেছেন। তার ফলে একটি রাজনৈতিক দল হিসাবে যাদেরকে তিনি প্রতিপক্ষ বানিয়েছেন আওয়ামী লীগ, তাদের যেমন তার বিপক্ষে যাওয়ারই কথা, বিএনপিরও বিপক্ষে যাওয়ার কথা। আমার কৌতূহল হচ্ছে মানে বিএনপি ডক্টর ইউনূসকে আসলে ওন করে কিনা, ডক্টর ইউনূসের আদর্শের সাথে বিএনপি একমত পোষণ করে কিনা। ডক্টর ইউনূসের কি কোনো রাজনৈতিক দল আছে বাংলাদেশে? এখন নাই, আদর্শ আছে। আমি আপনার কাছে প্রশ্ন করছি, কোন দলে তার একটা আদর্শ আছে, তার একটা প্রতিষ্ঠান আছে, সে পরিচালনা করে। সেকেন্ড হচ্ছে, আমি শেখ হাসিনার কোনো মন্তব্য নিয়ে কোনো আপনার বিবৃতি দিতে চাই না। শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীকে নিয়ে যেভাবে জিয়াউর রহমানকে দোষারোপ করে, অথচ আপনার যারা বঙ্গবন্ধুর প্রকৃত হত্যাকারী, ওই সময় যারা আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল, যারা হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরি করেছে, তার বনায়। সুতরাং আওয়ামী লীগের রাজনীতির যে ডাবল স্ট্যান্ডার্ড, তারা কখন কি বলে, এটা বিভ্রান্ত রাজনৈতিক দল। আমি এই কথাগুলো আপনি দেখবেন যে আওয়ামী লীগের রাজনীতির মধ্যে যে বৈপরীত্য, এটা শুধু সরকার ব্যবস্থাপনার মধ্যে নয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে বিএনপি আপনার সর্বদাই, আমি একটু শেষ করে দিই, আওয়ামী লীগ আপনার 71 এর পর, স্বাধীনতার পর আওয়ামী লীগের যে মূল লক্ষ্য একদলীয় শাসন বা কর্তৃত্ববাদী শাসন কায়েম করা, সেখান থেকে আওয়ামী লীগ কিন্তু বেরিয়ে আসতে পারেনি। আর বিএনপির যে মূল লক্ষ্য, আজকে আমাদের মূল লক্ষ্য যে আমরা একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমরা বাংলাদেশে সৃষ্টি করতে চাই, কায়েম করতে চাই। এই যে মৌলিক দুটো দলের মধ্যে মৌলিক যে পার্থক্য, এই জিনিসটা আপনাকে মূল্যায়ন করতে হবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এইটাকে আজকে আওয়ামী লীগ বিভিন্ন ভাবে কালার করার জন্য বিভিন্ন তারা বক্তব্য, বিভিন্ন বিবৃতি দেয় এবং জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের চরিত্র হরণ করার জন্য তারা যেভাবে কথাবার্তা বলে। 1/11 সময় মামলা বেগম জিয়ারও হয়েছে, আপনার শেখ হাসিনারও হয়েছে। আজকে অনেক মন্ত্রীরা যাদের 100 বছর, 150 বছর, 200 বছর জেল হয়েছে,
অথচ যখন ওই 111 এর মামলায় বিএনপি নেতাদের কাউকে দণ্ড দেওয়া হয় তখন বলে সব দুর্নীতিবাদ। তো আজকে এক দেশে দু আইন চলতে পারে খালেদ ভাই? আচ্ছা, এক দেশে দু আইন চলতে পারে না। আমার মনে হয় যে আপনার বক্তব্য এখানে পরিষ্কার। আমি শুধু প্রশ্নটা করে রাখি, আপনি ক্ষমতায় আসলেন, আপনার বিরুদ্ধে 8,000 10,000 মামলা ছিল, আপনার প্রধানমন্ত্রী থেকে, মন্ত্রী পরিষদের সদস্য থেকে, এমপি থেকে, আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে সেই মামলা আপনি প্রত্যাহার করলেন। আপনি বললেন যে এস কে সিনহা প্রধান বিচারপতি বললেন যে শেখ হাসিনার মামলা চলবে না, বেগম জিয়ার মামলা চলবে। এটা কি আইনের শাসনের, আপনার সুশাসনের? আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এই জন্য আপনাকে বলছি উনি যেভাবে কথা বলছে, উনি একজন সিনিয়র সাংবাদিক, উনি যেভাবে বক্তব্য দিচ্ছেন, উনার বক্তব্য এবং প্রধানমন্ত্রী, আমি প্রথমেই আপনাকে বললাম ডক্টর ইউনূস নিয়ে বেশি আলোচনা করতে চাই না, অনুমান নির্ভর আমি কোনো বিষয়ে বক্তব্য দিতে চাই না। ডক্টর ইউনূস উনি যেভাবে বক্তব্য নিয়ে আসলেন, উনি কিন্তু অভিযুক্ত করতে পারেননি যে ডক্টর ইউনূসের এমন কোনো প্রমাণপত্র নাই যে উনি আপনার এই পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে কোনো চিঠি পত্র আদান প্রদান কোনো কিছু করেছে। কিন্তু উনি একজন যেহেতু নোবেল বিজয়ী বাংলাদেশের ব্যক্তিত্ব, অনেক বিশ্ববরণ্য লোকের সাথে তার যোগাযোগ, ধরে নিয়েছে যে তিনি এই বিষয়গুলো। কিন্তু হারুন ভাই, আপনার কাছে কি মনে হয় না যে ডক্টর ইউনূস একজন দল নিরপেক্ষ লোক হিসেবে, একজন নোবেল লরেট হিসেবে, সারা হিসেবে পরিচিত বলে তিনি যদি এটার বিপক্ষে না থাকতেন, সেই সময় তিনি অন্তত পক্ষে এটার ব্যাপারে কোন একটা উদ্যোগ নিতেন বা কথা বলতেন? আপনার এটা মনে হয় না? সেটার ব্যাপারে কি আপনার প্রধানমন্ত্রী তার কাছ থেকে কোনো সহযোগিতা চেয়েছিল? তো কোনো আমাদের জানা না। প্রধানমন্ত্রী নোবেল বিজয়ী আপনার না, আমার জানা নাই এরকম যে আপনার ডক্টর ইউনূস উনাকে যেভাবে আপনার অশ্লীল অসভ্য ভাষায় গালিগালাজ করেছে, উনাকে বলতে পারতো তো যে আমার বাংলাদেশে একটা পদ্মা সেতু হবে, আপনি আমাদের একটু সহায়তা দেন। বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সাথে আপনার ভালো সংযোগ আছে, যোগাযোগ আছে, আপনার ওবামার সাথে যোগাযোগ আছে, আপনি একটু বিষয়টা আমাদেরকে যতটুকু পারেন সহায়তা করেন। এরকম তো আমি কোনো বক্তব্য শুনিনি। দ্বিতীয়ত নাঙ্গুল ভাই যে কথাগুলো বলছে, ওনার বক্তব্য উনি কিন্তু সিনিয়র একজন সাংবাদিক, আমি খুব মনোযোগ সহকারে শুনেছি, এবং ওনার কথার মধ্যে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের কথার মধ্যে কিন্তু ন্যূনতম কোনো পার্থক্য নাই। আমাকে যে প্রশ্নগুলো আপনি করেছিলেন, দেখেন বাংলাদেশে 75-এর 15ই আগস্ট যে পট পরিবর্তন হয়েছে এবং তার পট পরিবর্তনের পর ক্ষমতায় কারা এসছে, আপনার ইন্ডিমিনিটি অধ্যাদেশ কারা জারি করেছে, তৎকালীন সময় কারা প্রেসিডেন্ট ছিল, কারা মন্ত্রী পরিষদের সদস্য ছিল, বিষয়গুলো বিবেচনা নিতে হবে। আপনি আজকে বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ, আজকে বিএনপি আজকে আওয়ামী লীগকে যে মানুষ বিএনপির আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি কি মানুষ ভাবে, যে কারণে আজকে দেখেন যে সমস্ত আওয়ামী বিরোধী লোকজন গুলোকে, যারা শেখ মুজিবের চামড়াতে ডুগডুগি বানাতে চেয়েছে, যারা শেখ মুজিবের চামড়া তুলে নিতে চেয়েছে, যারা অশ্লীল অশ্রব্য ভাষায় গালিগালাজ করতে, তারা কিন্তু এখন শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্য পর্যন্ত আছে। সুতরাং আজকে বেগম খালেদা জিয়া বা তারেক রহমান বা জিয়া পরিবারকে যেভাবে আপনার আওয়ামী লীগের নেতারা অশ্লীল অশ্লীল ভাষায় কথা বলেন, মামলা হোক 111 যে মামলাগুলো স্থগিত আছে সেগুলো যদি চালু হয়, দেখবেন কি অবস্থা হয়। আজকে বাংলাদেশে আমি নাঙ্গুল ভাইকে 15 বছর থেকে, উনি তো সিনিয়র সাংবাদিক, উনার এই সময় তো উনি গায়েবী মামলা শিকার হন নাই। উনি যেটা বললেন যে আজকে রাজনৈতিকভাবে ডক্টর ইউনূসকে বলছেন, জি আমি ডক্টর ইউনূসকে আপনি বলছেন যে ডক্টর ইউনূসকে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। এটা আপনি যে আপনার মোবাইলের যার মধ্যে এসছে 93% মানুষ বলছে বাস্তব সত্য। কারণ সরকার তো আরো তো বাংলাদেশের লোক আছে, তাদের বিরুদ্ধে এরকম করতে হতো। বাংলাদেশে একটা জায়গায় ঘটনা ঘটে, বাংলাদেশের সমস্ত জেলায় মামলা হয়, এটা কি একই ঘটনা নিয়ে, এবং সেখানে ওই আসামিদেরকে আপনার সেই জেলাগুলোতে যে হাজিরা দিতে হয়। কি একটা জুলুমের শাসন দেশে কায়েম হয়েছে, এটিকে অস্বীকার করার পথ আছে? নাঙ্গুল ভাইরা আজকে একজন সিনিয়র সাংবাদিক হিসাবে, এক সময় তো ওনারা পত্রপত্রিকা ভালো লেখালেখি করতেন, কিন্তু এখন সরকারের সাথে সংযোগ থাকার কারণে এই বিষয়গুলো কিন্তু আজকে ওনারা পরিষ্কার করে বলা সাহস করেন না। আমি স্পষ্টভাবেই বলছি, সর্বশেষ যে প্রশ্নটি করছেন যে ডক্টর ইউনূসকে নিয়ে জাতীয় সরকার বা এরকম কোন সরকারের ব্যাপারে আমি অনুমান নির্ভর কোনো কথা বলতে পারবো না, কারণ এই ব্যাপারে আমি এইসব বিষয়ে কোনো আমার ধারণাও নাই। এই বিষয়ে আমার কোনো আপনার বিষয়ে আমার কোনো বিষয়ে বলতে পারবো না, কারণ এটা অনুমান, এটা পত্রপত্রিকা আসছে, যেহেতু ডক্টর ইউনূসকে নিয়ে আপনার কথাবার্তা হচ্ছে, মনে করছে যে ডক্টর ইউনূস কি মনে হয় আপনার এতে নিয়ে আসবে, এটা অনুমান করছে অনেকে, কিন্তু এই অনুমানের ব্যাপারে আমি কোনো আপনার মন্তব্য করতে পারবো না। আমার মনে হয় যে আমি শুধু একটা প্রশ্ন করতে চাই। আপনি 75-এর 15 আগস্টের পরে কে ক্ষমতায় আসছিল সেই প্রসঙ্গের কথা বললেন বলে আমি আবার এখানে ফিরে আসছি। আপনি ইন্ডেমনিটি বিলটা যখন আসলো, আমার কাছে মনে হয় যে তখন এটি একটু ঘুরে দেখানো দরকার যে আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় তখন কে ছিল। আমার কাছে মনে হয় যে প্রেসিডেন্ট জিয়া সরকার থেকে শুরু করে খালেদা জিয়া সরকারের সময় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের যেভাবে পুরস্কৃত করা হয়েছে, সেটি আসলে বারবার এটি নিয়ে আমাদের এই প্রশ্ন পরিষ্কার করতে হবে। যদি সেই খুনের সাথে সেটা দায়
না থাকে, এখনো ৭৫-এর পরাজিত শক্তি বলছেন জনাব তারেক রহমান, এখনো ৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই স্লোগান আমরা শুনছি। জনাব হারুন রশিদ, এই বিষয়গুলি কিন্তু আসলে একটু পরিষ্কার করা দরকার। আপনি না, কিন্তু ঠিক আছে, শুনবেন, আপনি যেটা জনাব আমাকে তারেক বলছেন, রহমান ব্যাপার বক্তব্য হচ্ছে- শুরু করেছেন ৭৫-এর পরাজিত শক্তি বলে। না, আমি শুনেছি বিষয়টা হচ্ছে, দেখেন, জিয়াউর রহমানকে আপনি অভিযুক্ত করছেন, এরশাদ 9 বছর ক্ষমতায় ছিল। ফ্রিডম পার্টি কার সময় আপনার পুরস্কৃত নির্বাচন করেছেন, তারা কমিশন থেকে সবাই আপনার পুরস্কৃত করেছেন। জি, তো আজকে জিয়াউর রহমানকে শুধু আপনি দোষারোপ করছেন কেন? আপনার জেনারেল এরশাদ শেখ হাসিনার বিশেষ দূত, বিরোধী দলের নেতা, তাকে আপনি নিয়ে জোট সরকার গঠন করছেন, মহাজোটের শরীক। তো এইটা ডাবল স্ট্যান্ডার্ড। আমি যে বললাম যে বিভ্রান্ত double দল, standard, যে right. যারা আপনার শেখ মুজিবের এই সমস্ত ঘটনাগুলোর সাথে জড়িত, তারাই কিন্তু শেখ হাসিনা চারিদিকে আপনার পরিবেষ্টিত করে আছে। আপনি শুধু জিয়াউর রহমানের দিকে আঙ্গুলি তুলছেন। ওই সময় সেনাবাহিনী প্রধান কে ছিল, বিমান বাহিনী প্রধান কে ছিল, আপনার বিডিআর এর প্রধান কে ছিল, আপনার রক্ষী বাহিনীর প্রধান কে ছিল, তারাকে কিন্তু আপনি দোষী সাব্যস্ত করছেন না। Right. তারাকে সবগুলোকে আপনি নিয়ে আপনি এমপি বানাচ্ছেন, মন্ত্রী বানাচ্ছেন, তারা কিন্তু মাত্র আপনার আঙ্গুলি নির্দেশ করছেন জিয়াউর রহমানের দিকে। কেন? তারা তো তখন ক্ষমতায়, জিয়াউর রহমান তো তখন সেকেন্ড ইন কমান্ড, জিয়াউর রহমান তো মূল কমান্ডে ছিল না, জিয়াউর রহমানকে বন্দী পর্যন্ত করা হয়েছিল। সুতরাং যারা ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতার বিভিন্ন পদপদবিতে ছিলেন, তারা কোথায় ছিল? জিয়াউর রহমান নিজেই তো বলেছেন, তার বই লেখার মধ্যে দেখেন, বিচারপতি তারা তখন কোথায় ছিল? তারা কেন আপনার বেরিয়ে আসলো না সেই সময় একজন সেনাবাহিনী বিদ্রোহ অফিসারের বিরুদ্ধে? সেই সময়কার প্রেসিডেন্ট বিচারপতি সায়েমের একটা বই আছে, সেই বইয়ের মধ্যে আসলে জিয়াউর রহমানের যে প্রকৃতপক্ষে ক্ষমতায় ছিলেন সেই সম্পর্কে তিনি বিস্তারিত বলেছেন। যাই হোক, জনাব হারুন রশিদ, আপনি আপনার পয়েন্ট একদম স্পষ্ট করেছেন। দর্শকরা বলছেন জনাব হারুন রশিদ স্পেসিফিক কিছু প্রশ্ন জনাব নাইমুল ইসলাম খানের কাছে করেছেন এবং বলেছেন জনাব নাইমুল ইসলাম খানের বক্তব্য এবং আওয়ামী লীগের বক্তব্য এক। আমি আমার নতুন